সবাই ভালো আছো তো? আজকে একটা হাসির গল্প বলবো। গল্পের নাম রামরাজ্য। লিখেছেন পরশুরাম, যার আসল নাম রাজশেখর বসু। উনি পরশুরাম ছদ্মনাম নিয়ে অনেক গল্প লিখেছেন। আজকে তাহলে শুরু করি। আজকে গল্পের নাম রামরাজ্য। জেলা জজ সুবোধ রায় সম্প্রতি অবসর নিয়ে কলকাতায় বাস করছেন। তিনি এখন গীতা পড়েন, সস্ত্রীক ঘন ঘন সিনেমা দেখেন, বন্ধুদের সঙ্গে ব্রিজ খেলেন এবং রাজনীতি নিয়ে তর্ক করেন। তার আরেকটি শখ আছে, প্রতি শনিবার সন্ধ্যায় তার বাড়িতে একটি সেয়াস বা প্রেতচক্রের অধিবেশন হয়। এই অধিবেশনে 7 জন সদস্য, যথা সুবোধ রায় নিজে, বিপাশা দেবী তার পত্নী, হরিপদ কবিরত্ন অধ্যাপক, কানাই গাঙ্গুলি প্রবীণ দেশপ্রেমী, ভুজঙ্গভঞ্জ নবীন দেশপ্রেমী, অবধ বিহারী কারবারি দেশপ্রেমী আর ভূতনাথ নন্দী বিখ্যাত মিডিয়া। ভূতনাথ গুণী লোক। 3 মিনিট আবাহন করতে না করতে তার উপর পরলোকবাসীর ভর হয়, আর তার মুখ দিয়ে অনর্গল অলৌকিক বাণী বেরোতে থাকে। ভূতনাথের বয়স এই 30-এর মধ্যে। সম্প্রতি নিজের আশ্চর্য ক্ষমতা আবিষ্কার করে সে পেশাদার মিডিয়াম হয়েছে। সুবোধবাবু তার একজন বড় মক্কেল। প্রেতচক্রের মামুলি পদ্ধতি হলো, অন্ধকার ঘরে সদস্যগণ টেবিলের চারিধারে বসেন এবং সকলের হাত ধরাধরি করে কোনো পরলোকবাসীকে এক মনে ডাকেন। ভূতনাথকে পেয়ে সুবোধবাবু নিশ্চিন্ত হয়েছে। লোকটির আশ্চর্য ক্ষমতা, প্রেতাত্মার দল যেন তার পোষ মানা। সে যেখানে মিডিয়াম হয় সেখানে হাত ধরার দরকার হয় না, অন্ধকার না হলেও চলে। এমনকি প্রেতাত্মার কথার ফাঁকে ফাঁকে নিজেদের মধ্যে গল্প করা চলে, চা সিগারেট পান খেতেও বাধা নেই। আজ শনিবার সন্ধেবেলায় নিচের ঘর যথারীতি প্রেতচক্রের বৈঠক বসেছে। সকল সদস্যই উপস্থিত হয়েছে। ঘরে আলো জ্বলছে, কিন্তু সব দরজা জানলা বন্ধ, পাছে কোনো উটকো লোক এসে বিঘ্ন ঘটায়। পূর্বে কয়েকটি অধিবেশনে চন্দ্রগুপ্ত, সিরাজদৌল্লা, নেপোলিয়ান, হিটলার প্রভৃতি নামজাদা লোক এবং পরলোকগত অনেক আত্মীয় স্বজন ভূতনাথের মারফত তার বাণী বলেছে। সুবোধবাবু প্রশ্ন করলেন, আজ কাকে ডাকা হবে? ভুজঙ্গভঞ্জ বললে, আমার দাদামশাইকে একবার ডাকুন। তার ভিক্টোরিয়া মার্কা গিনিগুলো কোথায় রেখেছেন খুঁজে পাচ্ছি না। অবধ বিহারীলাল বললেন, দাদা, চাচা, মামু, মশা ওসব ছড়িয়ে দেন, মহাত্মাজিকে বলান। দেখছেন তো দেশ জাহান্নাম মে যাচ্ছে। তিনি একটা সালাহ দেন, জেসে তুরন্ত রাজরাজ হয়ে যায়। কানাই গাঙ্গুলি বললেন, তাকে আর কষ্ট দেওয়া কেন, ঢের করে গেছেন, এখন বিশ্রাম করুন। ভুজঙ্গভঞ্জ বললে, মহাত্মাজিকে ডেকে লাভ নেই, তিনি কি বলবেন তা তো জানাই আছে। চরকা চালাও আর ব্রহ্মচর্য পালন করো। এসব শুনতে গেলে কি রাজ্য চালানো যায়? কি বলেন কানাইদা? বিপাশা দেবী বললেন, আচ্ছা, মহাত্মাজির যিনি ইষ্টদেব সেই রামচন্দ্রকে ডাকলে হয় না? অবধ বিহারী, বহুত अच्छी बात বলিয়েছেন, রামচন্দ্রজিকেই বোলান। সুবোধ, সেই ভালো, রামরাজ্যের ফার্স্ট হ্যান্ড খবর মিলবে। ভুজঙ্গ, তাকে কোথায় পাবেন? তিনি ঐতিহাসিক পুরুষ কিনা তারই ঠিক নেই। ভূতনাথ বাবু কি বলেন? ভূতনাথ, চেষ্টা করে দেখা যেতে পারে। বিপাশা দেবীর প্রস্তাব সৎসাহে সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। তখন সকলে গুনগুন করে রঘুপতি রাঘব রাজা রাম গাইতে লাগবে। 2 মিনিট পরে ভূতনাথ চোখ কপালে তুলে মুখ উঁচু করে চেয়ারে হেলে পড়ল এবং
অস্পষ্ট গো গো শব্দ করতে লাগলো। সুবোধবাবু সসম্ভ্রমে বললেন, কন্ট্রোল এসে গেছেন, অর্থাৎ মিডিয়ামের ওপর অশরীরী আত্মার আবেশ হয়েছে। অবধবিহারী বলে উঠল, রাজা রামচন্দ্র কি জয়। ভূতনাথের মুখ থেকে শব্দ হলো খ্যাঁক খ্যাঁক। সুবোধবাবু বললেন, কে আপনি প্রভু? অবধবিহারী, राष्ट्रभाषा हिंदी में पूछिए, रामचंद्र जी बांग्ला समझेन ना। आप कौन है महाराज? আবার খ্যাঁক খ্যাঁক। কবিরত্ন হাত জোর করে সবিনয় বললেন, প্রভু, যদি আমাদের অপরাধ হয়ে থাকে তো মার্জনা করুন, কৃপাপূর্বক বলুন কে আপনি। ভূতনাথের মুখ থেকে উত্তর বেরোলো, অহম মারুতি। অবধবিহারী, আরে ই তো চীনা বলি বলছে। কবিরত্ন, চীনা নয়, দেব ভাষায় বলছেন, আমি মারুতি। স্বয়ং পবন নন্দন শ্রী হনুমানের আবির্ভাব হয়েছে। অবধবিহারী, जय बजरंगबली महावीर जी। प्रभु अब हिंदी में कहिए राम राज्य की भाषा। ভূতনাথের জবানিতে মহাবীর আর একবার সজোরে খ্যাঁক করে উঠলেন। তারপর বললেন, রামরাজ্যের ভাষা আর তুমি কি জানো হে? এখন গন্ধমাদনে থাকি, কিন্তু আমার আদি নিবাস কিষ্কিন্ধা, মাইসরের কাছে বেলারি জেলায়। আমার মাতৃভাষা ইহ জগতের আদি ও বুনিয়াদি ভাষা। বিপাশা, যাক যাক, আপনি যখন বাংলা জানেন তখন বাংলাতেই বলুন। মহাবীর, কিরকম বাংলা? ঢাকাই না মানভূমের না বাগবাজারি না বালিগঞ্জি? বিপাশা, আপনি মাঝামাঝি ভবানীপুরি বাংলাই বলুন, তাহলে আমরা সবাই বুঝতে পারবো। কবিরত্ন, প্রভু মারুতি, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি, কিন্তু ভগবান শ্রী রামচন্দ্র এলেন না কেন? মহাবীর, তার আসতে বয়ে গেছে। তোমাদের কি এমন পুণ্য আছে যে তার সঙ্গে আলাপ করতে চাও? তার আজ্ঞায় আমি এসেছি। এখন কি জানতে চাও? চটপট বলে ফেলো, আমার সময় বড় কম। সুবোধ, শুনুন মহাবীরজি, আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু আর কিছুই পাইনি। কবিরত্ন, অন্ন নেই, বস্ত্র নেই, গৃহ নেই, ধর্ম নেই, সত্য নেই, ত্যাগ নেই, বিনয় নেই, তপস্যা নেই। অবধবিহারী, বিলকুল। চোর, ডাকুর, লুটেরা, কালাবাজারুয়া, গাট কাটাইয়া, ভুজঙ্গ, পুঁজিপতির অত্যাচার, সর্বহারার আর্তনাদ, জুলুম, ফাসিজম, ধাপ্পাবাজি, কথা তুবড়ি, ভাইপো ভাগ্নে, শালা শালি, পিস্তত মাস্তুত, ভরণতন্ত্র। কানাই, বিদেশি গুরুর প্ররোচনায় স্বদেশদ্রোহিতা, ভারতের আদর্শ বিসর্জন, স্বার্থসিদ্ধির জন্য মিথ্যা প্রচার, কিষাণ মজদুরকে কুমন্ত্রণা, বোকা ছেলেমেয়েদের মাথা খাওয়া, পিস্তল, বোমা। মহাবীর, থামো থামো, কি চাও তাই বলো। অবধবিহারী, আমি বলছি শুনেন মহাবীরজি, চারতারা ঘুষ খাবাইয়া সব মুনাফা ছিনিয়ে নিচ্ছে। বড় কষ্টে রয়েছি, যেন দাঁতের মাঝে জীব। প্রভু এক মুক্কা মারকে ইয়ে সব দাঁত তড়িয়ে দেন। কবিরত্ন, তুমি একটু চুপ করো তো বাপু। মহাবীরজি, আমরা কেবল রামরাজ্য চাই, তাহলেই সব হবে। সাধুদের পরিত্রাণ, দুষ্কৃতীদের বিনাশ, প্রজার সর্বাঙ্গীন মঙ্গল। কানাই, পণ্ডিত মশাই, ব্যস্ত হলে চলবে না। রাষ্ট্র শাসনের ভার কদিনই বা আমরা পেয়েছি। মহাবীরজির কৃপায় যদি দেশদ্রোহীদের জব্দ করতে পারি, তবে দেখবেন শীঘ্রই কিষাণ মজদুর রাজ হবে। কবিরত্ন, কিষাণ মজদুর সেক্রেটারিয়েটে বসে রাজকার্য চালাবে? ভুজঙ্গ, শোনেন কেন ওসব কথা? শুধু ভোট বজায় রাখবার জন্য ধাপ্পাবাজি। সুবোধ, মহাবীরজি, দলাদলিতে দেশ উৎসন্নে যাচ্ছে, আপনি প্রতিকারের একটা উপায় বলুন। আমরা চাই বিশুদ্ধ ডেমোক্রেসি, অর্থাৎ গণতন্ত্র, কিন্তু নানা দলের নানা কথা শুনে লোকে ঘাবড়ে যাচ্ছে, ডেমোক্রেসি দানা বাঁধতে পারছে না। মহাবীর,
একটা প্রাচীন ইতিহাস বলছি শোনো। কোনর্দ দেশের রাজা গোবর্ধনের 1,00,000 গরু ছিল। কি একটা মহাপাপের জন্য অগস্ত্য মুনি শাপ দেন। তার ফলে রাজা এবং বিস্তর প্রজার মৃত্যু হলো। অবশিষ্ট সকলে পালিয়ে গেল। রাজার গরুর পাল রক্ষকের অভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়ল এবং হিংস্র জন্তুর আক্রমণে বিনষ্ট হতে লাগলো। তখন একটি বিজ্ঞ বৃষ বলল, এরকম অরাজক অবস্থায় তো আমরা বাঁচতে পারবো না। ওই পর্বতের গুহায় পশুরাজ সিংহ থাকে, চলো আমরা তার শরণাপন্ন হই। গরুদের প্রার্থনা শুনে সিংহ বলল, উত্তম প্রস্তাব, আমি তোমাদের রাজা হই, তোমাদের রক্ষাও করব, কিন্তু আমাকেও তো জীবন ধারণ করতে হবে। অতএব তোমরা রাজকর স্বরূপ প্রত্যহ একটি নধর গরু আমাকে পাঠাবে। গরুর দল রাজি হয়ে প্রণাম করে চলে গেল এবং সিংহকে রাজকর দিতে লাগলো। কিছুকাল পরে সিংহ মাতব্বর গরুদের ডেকে আনিয়ে বলল, দেখো, একটি গরুতে আর কুলোচ্ছে না। রাজ্য শাসনের জন্য অনেক অমাত্য পাত্র মিত্র বাহাল করতে হয়েছে। আমিও সংসারী লোক, পুত্র কন্যা ক্রমেই বেড়েছে, তাদেরও তো খাওয়াতে হবে। অতএব রাজকর বাড়াতে হচ্ছে। এখন থেকে তোমরা প্রত্যহ 10টি গরু পাঠাও। গরুরা বিষণ্ণ হয়ে যে আজ্ঞে বলে চলে গেল। আরো কিছুকাল পরে সিংহ বললে, ওহে প্রজাবৃন্দ, 10টি গরুতে আর চলে না। রাজ্য শাসন সোজা কাজ নয়, আর তোমরাও অতি বেয়ারা প্রজা। তোমাদের দমনের জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। অতএব এখন থেকে প্রতিদিন 20টি করে গরু পাঠাও। গরুর মুখপাত্ররা উপায়ন্তর না দেখে এবারেও বললে, যে আজ্ঞে মহারাজ। তারপর কাঁদতে কাঁদতে ফিরে গেল। তখন সেই বিজ্ঞ বৃষ বললে, এই অরণ্যের উত্তর প্রান্তে এক মহাস্তবির তপস্বী বৃষ আছে। পূর্বজন্মে তিনি ব্রাহ্মণ ছিলেন। অখাদ্য ভোজনের ফলে বৃষত্ব পেয়েছেন। এখন তিনি তপস্যা করে গোবর্ষী হয়েছে। তিনি মহাজ্ঞানী। চলো তাকে আমাদের দুঃখ জানাই। গরুরা গোবর্ষীর আশ্রমে গিয়ে তাদের দুঃখের কথা বললেন। কিছুক্ষণ ধ্যানস্থ থেকে গোবর্ষী বললেন, আমি তোমাদের একটি মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এটি তোমরা নিরন্তর জপ করো। গহিতায় গভীগর্বাং শাসনম। বিপাশা মানে কি হলো? কবিরত্ন, অর্থাৎ গরুর হিতের নিমিত্ত গরুর কর্তৃক গরুর শাসন। বিপাশা, আশ্চর্য, ঠিক যেন গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। মহাবীর, তারপর শোনো। গোবর্ষী বললেন, এই মন্ত্রটি তোমরা সর্বত্র প্রচার করবে। 1 মাস পরে আবার আমার কাছে আসবে। গরুর দল মন্ত্র পেয়ে তুষ্ট হয়ে চলে গেল এবং 1 মাস পরে আবার এলো। গোবর্ষী প্রশ্ন করলেন, তোমাদের সংখ্যা কত? গরুরা বললে, প্রায় 1,00,000। সিংহ অনেককে খেয়েছে, নয়তো আরো বেশি হতো। গোবর্ষী বললেন, সিংহ আর তার অনুচর বর্গের সংখ্যা কত? গরুরা বললে, 100 হবে। গোবর্ষী বললেন, মন্ত্র জপ করে তোমাদের তেজ বৃদ্ধি পেয়েছে। এখন এক কাজ করো, সকলে মিলে শিং উঁচিয়ে চারিদিক থেকে তেড়ে গিয়ে সিংহদের গুতিয়ে দাও। গরুর দল মহা উৎসাহে সিংহদের আক্রমণ করলে ওটা কতে গরু মরল, কিন্তু সিংহের দল একেবারে ধ্বংস হলো। বিপাশা, কিন্তু আবার তো অরাজক হলো। মহাবীর, উফ, গরুরা গণতন্ত্রের মন্ত্র শিখেছে। তারা নিজেদের মধ্যে থেকে কয়েকটি চালাক উদ্যমশীল গরু নির্বাচন করে তাদের ওপর প্রজাশাসনের ভার দিল। কিছুকাল পরে দেখা গেল সেই শাসক গরুদের খাড়া খাড়া গোঁফ বেরিয়েছে,
শিং খসে গেছে, খুরের জায়গায় থাবা আর নখ হয়েছে। তাদের কেউ বাঘের, কেউ শিয়ালের, কেউ ভাল্লুকের রূপ পেয়েছে। প্রজাগরুরা আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলে, ভাই সব, এ কি দেখছি? কোন পাপে তোমাদের এই সাপদ দশা হলো? শাসক গরুরা উত্তর দিলে, পাপ নয়, আমরা ক্ষত্রিয় হয়েছি, ঘাসকে রাজকার্য করা চলে না, জাবর কাটতে বৃথা সময় নষ্ট হয়। এখন আমরা আমিষ আসাই, ঘরে বাইরে শত্রুরা ওত পেতে আছে, তোমাদের রক্ষণ আর সেবার জন্য বিস্তর কর্মচারী রাখতে হয়েছে। আমাদের প্রচন্ড পরিশ্রম করতে হয়, সেজন্য ক্ষুধাও প্রবল। বনের সব মৃগ আমরা খেয়ে ফেলেছি। যদি সুশাসন চাও তবে তোমরা সকলে কিঞ্চিত স্বার্থত্যাগ করে আমাদের উপযুক্ত আহার যোগাও, যেমন সিংহের আমলে যোগাতে। গরুরা রাজি হল, কিন্তু গুটি কত ধূর্ত গরু ভাবলে, বাহ, এরা তো বেশ আছে, সর্দারি করে বেড়াচ্ছে, ঘাস খুঁজতে হচ্ছে না, জাবর কাটতে হচ্ছে না, আমাদেরই হাড় মাস কর্মর করে খাচ্ছে, আমরাই বা ফাঁকে পড়ি কেন? এই স্থির করে তারা দল বেঁধে সাপদ গরুদের গুটিয়ে তাড়িয়ে দিলে এবং নিজেরাই শাসক হলো। কিছুকাল পরে তারাও সাপদ হয়ে গেল এবং তাদের দেখে অন্য গরুদেরও প্রভুত্বেরও লোভ হলো। এই রকমে সমস্ত গরু গুতোগুতি কামড়াকামড়ি করে মরে গেল। গোনর্দ দেশ একটি গো ভাগাড়ে পরিণত হলো। কানাই, আপনার এই গল্পের মোরাল কি? আপনি কি বলতে চান গণতন্ত্র খারাপ? মহাবীর, তন্ত্রে রাজ্য শাসন হয় না, মানুষই রাজ্য চালায়। গণতন্ত্র বা যে তন্ত্রই হোক তা শব্দ মাত্র, লোকে ইচ্ছা অনুসারে তার ব্যাখ্যা করে। সুবোধ, ঠিক বলেছে। মহাবীর, শাসন পদ্ধতির নাম যাই হোক, দেশের জনসাধারণ রাজ্য চালায় না, তারা কয়েকজনকে পরিচালক রূপে নিযুক্ত করে অথবা ধাপ পায় মুক্ত হয়ে একজনের বা কয়েকজনের কর্তৃত্ব মেনে নেয়। এই কর্তারা যদি সুবুদ্ধি, সাধু, নিঃস্বার্থ ত্যাগী, কর্মপটু হয় তবে প্রজারা সুখে থাকে, কিন্তু কর্তারা যদি মূর্খ হয় অথবা ধূর্ত, অসাধু, স্বার্থপর, ভোগী আর অকর্মণ্য হয় তবে প্রজারা কষ্ট পায়। কোনো তন্ত্রেই ফল হয় না। ভুজঙ্গ, আপনার রামরাজ্য কি ছিল? একেবারে অটোক্রেসি, স্বৈরতন্ত্র, না প্রজাদের কোনো ক্ষমতাই ছিল না? মহাবীর, কে বললে ছিল না? কৌশল রাজমহিষী সীতার বনবাস হলো কাদের জন্য? শম্ভুককে মারা হলো কাদের কথায়? বিপাশা, কিন্তু রামচন্দ্রের এইসব কাজ কি ভালো? মহাবীর, ভালোই হোক আর মন্দই হোক, রামচন্দ্র লোকমত মেনেছিলেন। তখনকার ভালো মন্দের বিচার করা এখনকার লোকের সাধ্য নয়। লোকমত সৃষ্টি করেন প্রভাবশালী সুবুদ্ধি সাধুগণ অথবা ধূর্ত অসাধুগণ। রামচন্দ্র নিজের মতে চলতেন না। নিঃস্বার্থ জ্ঞানী ঋষিরা কর্তব্য অকর্তব্য বেঁধে দিয়েছিলেন, রামচন্দ্র তাই মানতেন, প্রজারাও তাই মানত। এখনকার বিচারে ঋষিদের অনেক বিধানে ত্রুটি বেরোবে, কিন্তু তারা ঐশ্বর্যকামী বা প্রভুত্বকামী ছিলেন না। রাজার কর্তব্য অকর্তব্য সম্বন্ধেও সকলে প্রায় একমত ছিলেন, সেজন্য কেউ তাদের ছিদ্র পেত না, বিপক্ষও হতো না। সুবোধ, অর্থাৎ রামরাজ্য মানে ওয়ান পার্টি ঋষিতন্ত্র। এখন সেরকম ঋষি জোগাড় করা যায় কি করে? মহাবীর, ঋষি চাই না, যাদের হাতে দেশ শাসনের ভার এসেছে তারা যদি বুদ্ধিমান, সাধু, নিঃস্বার্থ, ত্যাগী কর্মী হন তবে লোকমত তাদের অনুসরণ করবে। সুবোধ, কিন্তু ধূর্ত অসাধুরা তাদের পিছনে লাগবে, ভাওতা দিয়ে সপক্ষে ভোট জোগাড় করে কর্তৃত্ব দখল করবে। মহাবীর, কতদিন তা পারবে? স্বাধীনতা লাভের চেষ্টায়
তোমাদের বহু লোক বহু বাধা পেয়েছে, জীবনপাতও করেছে। তারা স্বাধীনতা দেখে যেতে পারেননি, কিন্তু তাদের সাধনা সফল হয়েছে। রামরাজ্য অর্থাৎ সাধুজন পরিচালিত রাজ্যের প্রতিষ্ঠাও সেই রকমের হবে। এই ব্রত যারা নেবেন তারা নিজের আচরণ দ্বারা প্রজায় বিশ্বাসভাজন হবে। উপস্থিত সুবিধার জন্য কুটিল পথে যাবেন না। লোভী ধনপতি অথবা অসাধু সহকর্মীদের সঙ্গে রফা করবেন না। দুষ্কর্ম উপেক্ষা করবেন না। বারবার পরাহত হলেও তাদের চেষ্টা কালক্রমে সফল হবেই। যতদিন একদল লোক এই ব্রত না নেবেন ততদিন শাসনতন্ত্রের নাম নিয়ে তর্ক করা বৃথা। কানাই, মহাবীরজি, আপনার ব্যবস্থা এখন অচল, ওতে গণতন্ত্র হবে না। এ যুগে ধর্মপুত্র যুধিষ্ঠির কেউ নেই। মহাবীর, তবে সেই গরুদের মতন গুতগুতি কামড়াকামড়ি করে মরগে। অবধ বিহারী, আচ্ছা মহাবীরজি বলেন তো, রামরাজ্য होने से শেয়ার মার্কেট कुछ तेज হবে, বড় নুকসান যাচ্ছে। মহাবীর উত্তর দিলেন না। ভূতনাথের মাথা ধীরে ধীরে সোজা হতে লাগলো। লক্ষণ দেখে সুবোধবাবু বললেন, কন্ট্রোল ছেড়ে গেছে। একটু পরে ভূতনাথ হাই তুলে তুড়ি দিয়ে বললে, দাদা একটু চা আনতে বলুন। কেমন লাগলো আজকের গল্প? ভালো তো? টাটা।